তোমরা ঘুরে দাঁড়াবা। আমরা চাই তোমরা কর্নিয়ার যারা স্টুডেন্ট আছো সবাই যাতে কর্নিয়ার সুনাম রাখতে পারো। আমরা চাই কর্নিয়ার স্টুডেন্ট বাংলাদেশের প্রতিটা জেলায় থাকে, প্রতিটা নার্সিং কলেজে থাকে। আমরা যাতে গিয়ে বলতে পারি যে এখানে আমাদের কর্নিয়ার স্টুডেন্ট আছে। যাই হোক, এবার আমাদের মাঝখানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন কর্নিয়ার জনপ্রিয় টিচার শামীম স্যার। শামীম স্যার, আপনাকে আমরা আজকে হচ্ছে যে বিদায় অনুষ্ঠান, বিদায় বলতে বিদায় নাম বিদায় নিতে আসি নাই, হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে পরীক্ষা দেওয়ার আগে শেষ দেখা আর কি। তারপরে আবার আরো দেখা হবে আমাদের ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো আমি বেশি কথা বলবো না, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি তোমাদের কাজে আসতে পারে, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমাদের পরীক্ষা কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখ কয়টায়? 10টায় পরীক্ষা। তোমরা একটা নির্দেশনা গতকালকে দেওয়া হয়েছে বিএনএনসি থেকে, সবাই কি দেখছো? যে তোমার কি কি করণীয়, কি কি করণীয় না, দেখছো এগুলা? তার মধ্যে আমি উল্লেখযোগ্য দু একটা কথা একটু মনে করাই দিই। 1 নম্বরে হচ্ছে তোমরা এটা ওই অ্যাডমিট কার্ডের একটা কালার প্রিন্ট দিবা। কালার প্রিন্ট, বুঝছো? কালার প্রিন্ট কোনটা? কালার প্রিন্ট বলতে এমন না যে পুরো কালারটা রঙিলা বানাবে, এমন না। কালার প্রিন্ট হচ্ছে তোমার যে ছবিটা, তোমার যে ফেসটা, সেটা যে রকম দিছিল ওই রকম যাতে বাসে, ওটারে বলে কালার প্রিন্ট। আচ্ছা, ওটা হচ্ছে আমার কি কালার প্রিন্ট, ঠিক আছে? আর 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে তোমার এসএসসি সরি ইন্টারমিডিয়েটের অ্যাডমিট মেইন অ্যাডমিট কার্ডটা, এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড যেটা, ওটা তোমাদের সাথে নিতে হবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের। এখন প্রশ্ন হচ্ছে অনেকে এই কোশ্চেনটা করে যে ভাই আমি ন্যাশনালে যখন ভর্তি হয়েছিলাম আমার এই মেইন কপিটা হচ্ছে আমি ইয়া করছিলাম, ওই জমা দিয়ে দিয়েছিলাম। আসল কথা হচ্ছে ওইটা কোনো কলেজে মানে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড জমা রাখে না, ওটা তোমরা বোধহয় বেশি দিয়ে আসছো। তোমরা একদিনের জন্য ওইখান থেকে তুলে আগে নিয়ে আসবা, মানে একদিনের জন্য বলবো অ্যাপ্লিকেশন দিবা, হাত করেছে কিছু টাকা দিলে ওনারা দিয়ে দিবে, বুঝছো কথাটা? তো এটা করা যায়, এটা তোমরা হাতে রাখবা। আর সেন্টার আর ভেন্যু দুইটা কিন্তু দুই জিনিস, এটা তো জানো। সেন্টার চয়েস হচ্ছে একটা কলেজের আন্ডারে এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, ওটা আমরা সেন্টার দিছি। কেউ দিচ্ছে ঢাকা নার্সিং কলেজ, কেউ দিচ্ছে শেরেবাংলা নার্সিং কলেজ। তারা শেরেবাংলা দিচ্ছ, তাদেরটা বলছে তুমি বাংলা কলেজে। বাংলা কলেজ কোথায়? মিরপুরে কিনা? মিরপুর 1 বা 2 এরকম আর কি, আমি শিওর কি জানি না। তো তোমাদের একটা কাজ হচ্ছে যেখানে তোমাদের ভেন্যু ভেন্যু বুঝছো তো, যেখানে তোমাদের সিট পড়ছে ওই ভেন্যুতে তোমরা তোমার বাসা থেকে যেতে কতক্ষণ লাগে কি আসে টাইম ডিস্ট্রিবিউশনটা তোমরা আগেই করে রাখবা। আর পরীক্ষাটা যেহেতু শনিবারে না, শনিবারে কিন্তু যতই সরকারি ছুটি থাকুক টুকটাক জ্যাম থাকে। আর ওই দিন ঢাকায় টোটাল কতজন পরীক্ষা দিবে? প্রায় 10-12 হাজার পরীক্ষা দিবে না, মোটামুটি জ্যাম হবে, বুঝছো কথাটা? তো সেটা মাথায় নিয়ে একটু বের হয়েও, কারণ টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখা গেছে একটু স্ট্রেস মাথা হয়ে গেলে পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। মোহিত স্যার আমাদেরকে বলছে, মেহেদি স্যার বলছে, সদন স্যার বলছে, সবাই কিন্তু একটা জিনিস গুরুত্ব দিচ্ছে, সেটা কি জানো? যে আপসেট বা ডিপ্রেস বা অথবা কি স্ট্রেস নেওয়া যাবে না মাথার মধ্যে। এটা নিয়ে আমিও দু একটা কথা বলবো, ঠিক আছে? তো তোমাদের যেই কথাগুলো বলছি এটি একটু সবাই রেডি রাখবা, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, কলম নিতে হবে, এটা তো জানো। আর হচ্ছে কেউ এক্সট্রা কোনো পেজ টেস্ট নিও না, তাহলে কিন্তু তোমাকে এক্সপ্লেন করে দিতে পারে। তোমাদের যদি কোনো কিছু রাফ করার দরকার হয় প্রশ্নের মধ্যে করবা। কিসে করবা? প্রশ্নের মধ্যে। প্রশ্নের মধ্যে আগে লিখলে কেউ কিছু বলবে না, কিন্তু আনসারের মধ্যে দাগ দিও না বেশি বেশি, তাহলে ঝামেলা, খারাপ দেখা যায়, ঠিক আছে? গেল এটা। তারপর হচ্ছে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি করণীয় জানো? তোমরা সারা জীবন যেভাবে পরীক্ষা দিচ্ছ ওই পরীক্ষাটাই ওইরকম না, ওইটা ওএমআর এবং হচ্ছে প্রশ্নটা একসাথে অ্যাটাচ করা থাকে, একটা পেজে থাকে, এই পেজটা ওনারা নিয়ে যাবে। এবং সেই কোশ্চেন পেপার এবং হচ্ছে ওএমআর এর মধ্যে একটা স্ক্যানার আছে এবং একটা স্ক্যান কোড আছে। কি বললাম? দুইটাই আছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে এটা পাইয়া দেখবা যে 100 এমসিকিউ আছে কিনা, এক নজরে চোখ বোলাইবা। আর 2 নম্বরে দেখবা হচ্ছে কি যে এই প্রশ্নের মধ্যে স্ক্যান কোডটা আর ওএমআর এর মধ্যে স্ক্যান কোডটা হুবহু মিলে কিনা, এক। আর দ্বিতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই যে স্ক্যান কোড, স্ক্যানার আমরা স্ক্যান করি না ওয়াইফাই নিলে, ব্লুটুথ নিলে। তো একটা জিনিস দেখো, স্ক্যানারের মধ্যে যদি একটু দাগ দোষ
পরে তাহলে কি এদিকে আর কাজ করবে? কারণ এটা একটা কোডিং এর মাধ্যমে সেট করা আছে। তো অনেক ভালো পরীক্ষা দিতেছে, এর মধ্যে মন ভুলবশত দুই একটা আঁক মাইরা দিলা, তাহলে কি তোমার স্ক্যান কোডটা বাদ হয়ে যেতে পারে না? তো একটু সতর্কতার সহিত থাকবা। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পরীক্ষাতে স্ট্রেস নেওয়া যাবে না, সেটার উপলক্ষে আমি কয়েকটা বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। শুনবা তো? শুনে যাও। যেমন কেমন কাজে দিতে পারে, দুইটারই তোমাদের জন্য শিক্ষণীয় আছে। যেমন গত 26 তারিখে একটা বিসিএস পরীক্ষা হয়েছে না? তো যে বিসিএস পরীক্ষাটা মানে আমাদের নার্সিং থেকে আসলে কি বিসিএস দেয় না, কারণ আগে তারা মোটামুটি নার্সিং পাস করে চাকরি পাওয়া যেত, তারা দেয় না। তো আমি এবার অ্যাপ্লাই করে রাখছিলাম, কিন্তু প্রিপারেশন ছিল না, পরীক্ষা দিতে যাবো কি যাবো না সেটা নিয়ে কনফিউশন ছিলাম, কারণ পরীক্ষার আগের দিন তো মাঠে বসেছিলাম, আড্ডা দিতেছিলাম আর কি। তো পরের দিন সকালে রুমমেট বলতেছে যে যান, তুই আসেন অভিজ্ঞতা স্বীকার মানে দেখে আসেন কিরকম। তো কি আসে, আমি বাস সিটিতে থাকি, শের বাংলা ওই যে সেকেন্ড গেট আছে, সেকেন্ড গেট থেকে বাসে উঠবো, তখন বাস সিটিতে একটা বড় ভাইয়ের সাথে দেখা। তো 3টা বড় ভাই, ওনারা বিসিএস দিবে, সেই প্রিপারেশন ওনাদের। তো এর মধ্যে দেখো আপসেট লেভেল কারে করে, এই 3জন ভাইয়ের মধ্যে একজন হচ্ছে 43-এর ক্যাডার, বুঝছো? উনি বিসিএস 43তম ক্যাডার হয়েছে, আজকে 46-এর বিলে দিতে যাচ্ছে। তো ওনারা দেখে তো আমি আরো ভাঙিয়ে গেছি। তো আমার পকেটে যে অ্যাডমিট কার্ড ছিল আর কলম ছিল, আমি ওনাদের বুঝতে দিন যে আমি পরীক্ষা দিতে যাইতেছি, বুঝছো? তার মানে আমার মনের ভিতরে সংকোচ কাজ করতেছে। তো ওই সেকেন্ড গেট থেকে মহাখালী গিয়ে নামলাম, উত্তরা মাইলস্টোনে সিট বসে। তো মহাখালী থেকে যখন ওনার ওই দিকে চলে গেছে, আমি এই দিকে থেকে বাস নিচ্ছি। তো বাসের দিকে ওই ভাইরা ফিক্স রেখে দিই, তখন ভাইরা বলতেছে আমিও পরীক্ষা দিতে যাবো। তো ভাগ্য করে আমি আবার মানে কারো যদি আমার কাছ থেকে কেউ জ্ঞানী থাকে, তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। তো বাইরে বললাম, ভাই আপনি তো 43-এর ক্যাডার, আমি তো নবীন, আমাকে একটু সাজেশন দেন যে কিভাবে করবো কি। আসলে 1 মিনিটে একটা কথা বলেন যে কি করা উচিত। তো বাস যেহেতু ভাই সিনিয়র করবে, কোনো তো টেনশন নাই, উনি 43-এর ক্যাডার হয়ে গেছে। যেমন এই যে আমাদের মেয়ে রিসার্চ যখন থাকতো কোচিং এ, আমি কিন্তু ওনার কাছ থেকে ইনফরমেশন পেতাম, বাংলা স্যার, মোহিত স্যার, ইংলিশ স্যার, সদর স্যার, সবার কাছ থেকে কিছু না কিছু ইনফরমেশন জানার চেষ্টা করতাম, কারণ এক একজন এক এক সাবজেক্টে পারদর্শী থাকে। তো তখন ওই ভাইয়ের সাথে একটু কথা বলে গেলাম। তো পরীক্ষায় হলে গেলাম, তো আমার চিন্তা হচ্ছে যে আমি পরীক্ষা এমনি দিতে আসছি, কেন আসছি, এমনি দিতে আসছি। তো এই চিন্তা করে পরীক্ষা দিলাম। তো আলহামদুলিল্লাহ 110টা দাগায় ফেলছি। 110টা কিন্তু খারাপ না, আমি 50-60টা প্রিপারেশন নিয়ে গেছি, 110টা দাগাইছি, ঠিক আছে? তো দেখা গেছে যে 110-টা 5-7টা ভুল হইব, মোটামুটি 95+ থাকবে। তো আমার পরীক্ষা কি ভালো হয়েছে হিসাবে, যেখানে প্রিলিতে 120 পাইলে মোটামুটি টিকা যায়। তো এখানে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়াইছে জানো, যে আমি যদি টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিই, তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে। তো তোমাদের কাছে আমার এই একটা বিনীত অনুরোধ, তোমরা টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিবে। এটা ভাববা না যে এই পরীক্ষা আমার জীবনের শেষ পরীক্ষা, না। এই পরীক্ষা দিলে এমন হইব এমন হইব, এমন কিছুই না। অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়া বেকার আছে, অনেক ভালো ভালো জায়গায় পড়া বেকার আছে, অনেক কিছু হইতেছে, ঠিক আছে? তাহলে তোমরা কি পরীক্ষা দিন স্ট্রেস হবা? একটা জিনিস মাথায় রাখবা যে আমার এই পরীক্ষা শেষ পরীক্ষা না, আমি ভালোভাবে পরীক্ষা দেবো। 2 নাম্বার ইনফরমেশনটা হচ্ছে, স্যারেরা যেটা বলে গেছে যে বাংলা আগে দিও, ইংলিশ আগে দিও না, গণিত আগে দিও না, বা এটা এরকম একটা জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের যখন অন্যান্য পরীক্ষা দিই তখন সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকে এমসিকিউ গুলো, কিন্তু আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় এমসিকিউ সিরিয়াল ওয়াইজ দেওয়া না। সিরিয়াল দেওয়া উল্টা পাল্টা দেওয়া না। তাহলে তুমি কখন বলবা কোনটা ইংলিশ, কোনটা গণিত, কোনটা বাংলা, কোনটা বিজ্ঞান, এটা যদি খুঁজতে যাও তাহলে তোমার একটা সময় নষ্ট হবে না? হবে। তো সেটা তোমরা করার দরকার নাই, তোমরা এক মাথা থেকে শুরু করবা, জায়গায় যাইতে থাকবা, যেটা পারো সেটা সুন্দর করে জায়গায় যাইবা, কেউ গণ পাবে। এখন সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটা ব্যাপার বলি, তোমরা অনেকে ভাবো যে আমার ভাইয়া কত পাইতে হবে, আমার তো জিপি মার্কেট, কত পাইলে আমি চান্স পাবো, কত পাইলে চান্স পাবো না। আমার তোমার আমরা একটা উত্তর দিতাম কি, যে আমরা বলতাম যে তুমি ধরো যে 125+ পাইলে চান্স পাবে, 130+ পাইলে চান্স পাবো। তখন তোমরা হিসাব করে কি দেখতাম যে আমার প্রায় 85 পাওয়া লাগবে, আমার প্রায় 70 পাওয়া লাগবে, এমন একটা চিন্তা করতে না তোমরা? এখন একটা কথা শোনো আজকে, যে আমরা একটা কাজ করি কি, যে পরীক্ষাগুলোর মধ্যে নেগেটিভ মার্কিং আছে, তখন আমরা হিসাব করে দাগাই। কি করে দাগাই? হিসাব করে, যে বেশি দাগাবো না যাতে ভুল মার্কে আমাদের কমে যায়। কিন্তু তোমাদের কি নেগেটিভ মার্কিং আছে? তুমি কম দাগাইলে কি আর বেশি দাগাইলে কি, কোনো সমস্যা? কোনো সমস্যা না। তো সেই জন্য বলতেছি, তোমরা গুনবা না, তোমরা কি করবা না, গুনবা না। কারণ যত ভালো স্টুডেন্টই হোক, প্রথম চান্সে দাগাইলে কারো 80টার উপরে হওয়ার কথা না। দেখো প্রথম চান্সে দাগাইলে তোমার সর্বোচ্চ 50 বা 60। কি বললাম? যে সবচেয়ে ভালো পরীক্ষা দিব, যে প্রথম চান্সে দাগাইবা, দেখবা 50টা কি 60টা হবে, মানে 100% শিওর তুমি দাগাইতেছি সেটা। তখন তুমি যারা ভাবো যে আমার 85 পাইতে হবে, তখন তাদের মাথায় একটা চাপ পড়ে যায়, তখন সে উল্টা পাল্টা দাগানি শুরু করে দেয়।
তো তোমরা কখনোই গণবা না, কারণ তোমার নেগেটিভ মার্কিং নাই। তুমি 100 দাগাবা মানে 100 দাগাবা। তা তোমার কোনো দরকার আছে? গণার কোনো দরকার নাই। তো তোমরা একটা কাজ করবা, ঠান্ডা মাথায় শুরু করে দাগানি শুরু করবা, যেটি ভালো পারো এটি সব দিয়ে একবারে ভাগায় ফেলবা। দাগানি পড়া গণার দরকার নাই, কারণ একদিন রাত্রে দেখবা নাসিং প্রশ্নের সলিউশন দেওয়া শুরু করে দেবে। তখন তুমি বুঝতে পারবা তোমার কয়টা হয়েছে কয়টা হয়েছে না। বুঝতে পারছি কথাটা? তাহলে আমি দুটা পয়েন্ট দেওয়া করেছি। এক নম্বরে কি বললাম যে তোমাদের কি হইতে হবে না, প্যানিক হয়ে যাবে না, বা চিল মোড়ে থাকতে হবে। কি মোড়? চিল মোড়। আর দুই নম্বরে কি বলছি? দুই নম্বরে বলছি যে সিরিয়াল হয়ে দাগে যাবে আর নাম্বার গণার কোনো দরকার নাই। আর তিন নম্বর আরেকটা পয়েন্ট বলছি স্ক্যান কোড, আরেকটা কি স্ক্যানার। এই তিনটা জিনিস কি খেয়াল রাখতে পারবে না পরীক্ষার হলে? আর 4 নাম্বার কথাটা তোমাদের সাথে অলরেডি একবার শেয়ার করছিলাম, ওই যে আমাদের লাইসেন্স পরীক্ষার কথা মনে আছে? কার বলছিলাম যে চিটাগাংয়ের একটা ছেলে আমার সাথে সিট পড়ছিল, তো ওরে প্রায় আমি 15টা এমসিকিউ মতো বলে দিছি। কি দেখা? আমার ওএমআর দীক্ষা। ও আমার জিজ্ঞেস করছে প্রশ্ন দেখা, নাম্বার বলছে, আমি আমার ওএমআর দেখে ওরা আনসার করছে ওর বিশ্বস্ততা অর্জন করার জন্য। কিন্তু হয়েছে কি, পরীক্ষা শেষ করে আমি জিজ্ঞেস করি ভাই তোমার সেট কি? আমার বি সেট। আমি মনে মনে দিই আমার আছে। তাহলে ওর পরীক্ষাটা কি হয়েছে? ওর পরীক্ষার 12টা বাজে গেছে না? তা আমি তো সব মনে ওরে হেল্প করছিলাম। এখন তোমাদের এমন হইতে পারে যে দেখবা যে পরিচিত ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে, তোমরা একজন আরেকজনের কাছে দেখা দেখি করার চেষ্টা করো, কিন্তু এটা ভুল করো না। কারণ কি, এটা আমি আগেও বলছি যে একটা সেটের সঠিক উত্তরটা কোন নাম্বারে থাকতে পারে, একই প্রশ্নটা আরেকটা সেটের খ নাম্বারে থাকতে পারে। তাহলে তুমি জিজ্ঞেস করলে যে স্বাধীনতা দিবস কত তারিখ? 26শে মার্চ। এটা আমার প্রশ্নে ক, তোমার প্রশ্নে কিন্তু এটার আনসার শুরু গো। 26শে মার্চ কত কত শুরু করতে আমি দেখাইলাম, তুমি দেখাইলাম, এটা ফল কি? জিরো। ফল কি হবে? জিরো। তো দেখা দিয়ে ধরার কোনো সুযোগ নাই। ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, যা পারো যা কিছু করো তাইলেই হবে। বুঝতে পারছি কথাটা? গেল এইটা। তাহলে মোটামুটি যে কয়েকটা কথা বলছি পরীক্ষার আগে এটি করণীয় তোমরা একটু বজায় রাখবা। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেক গরম যাদের বাচ্চানি করলে বমি বমি ভাব হয়, তোমাদেরকে আগেও বলছি দরকারে বমির একটা ট্যাবলেট খাবার 15 মিনিট বা 20 মিনিট আগে খেয়ে নিবা। আর হচ্ছে যদি ওই দিন পারো সকালে একটু মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নিও, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে, সবকিছু হচ্ছে তোমরা ম্যানেজ করে যাবা। আর পরীক্ষার হলে ওই যে মোহিত ভাই একটা কথা বলছে না যে অনেক গার্ডিয়ান এত সেবা যত্ন করবো সন্তানদের যে তোমরা দেখে এমনিতেই ভাঙ্গা পারবা। এই ভাঙ্গাটা পড়ে না, এই ভাঙ্গাটা আমরা বারবারই ভাঙ্গি, ঠিক আছে? কিন্তু এই ভাঙ্গাটা কি ভাঙ্গো না, কারণ তুমি কি আসো ভিক্ষ, তোমার নাম কি? কলের পরিচয়। ভিক্ষ তোমার নাম কি? তাহলে আশা করি সবাই ভালো পরীক্ষা দিবা। আর বিদায় বলতে কোনো কথা নাই, আমরা এখানে করণী একটা পরিবার আজকে যাত্রা শুরু করেছি। তো আমরা প্রতি বছর স্টুডেন্ট বিদায় দিই না, কিন্তু তাদের সাথে কি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়? সম্পর্ক আমাদের আজীবন থাকে। তো তোমরা এখানে সবে শুরু, আমরা পরীক্ষার মাধ্যমে আবার আমরা ইনশাআল্লাহ একত্রিত হবো। ওই একত্রিত যাতে আমরা এখানে আজকে যতগুলো লোক আছি সবাই হতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।